আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দীর্ঘদিন ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং পররাষ্ট্রনীতি সেটা বর্তমানে সরাসরি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখনকার যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং পররাষ্ট্রনীতি আপনার চিন্তা করতে হবে ব্যবসা বাণিজ্য এবং তাদের দ্বিপাক্ষিক কি লাভ রয়েছে সেই ইস্যুকে কেন্দ্র করে। বিষয়টা আমি আগেই ব্যাখ্যা করেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প পাত্তাই দিচ্ছেন না ভারতকে। এই বিষয়গুলো এইভাবে বিবেচনা করে লাভ নেই। বিষয়টা এইভাবে বিবেচনা করতে হবে যে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসলে কি ধরনের সমরাস্ত্র ক্রয় করতে বাধ্য হচ্ছে, আর সেই সমরাস্ত্র ক্রয় করলেই কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের পেশি শক্তি নিজের কূটনীতিক এফোর্ট হিসাবে ব্যবহার করতে পারবে। জিনিসটা পরিষ্কার ছিল। অবশেষে ভারত যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য বড় ধরনের একটা সামরিক ডিল করেছে, যে ডিলের অধীনে যুক্তরাষ্ট্র তার যে প্রযুক্তি রয়েছে সরাসরি প্রথম দেশ হিসাবে ভারতে স্থানান্তর করবে এবং ভারত তার দেশে বসেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে সেই সমরাস্ত্রগুলো তৈরি করবে। ধরুন $1.5 বিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,000 কোটি টাকার ডিল। এই 18,000 কোটি টাকা খরচ করে ভারতের সামরিক বাহিনী রাশিয়ার বাইরে প্রথম কোনো দেশ হিসাবে এই আর্মার ভেহিকেল, যুক্তরাষ্ট্রের যে স্ট্রাইকার আর্মার ভেহিকেল রয়েছে সেটা ক্রয় করতে যাচ্ছে। ধরুন একটা সময়ে রাশিয়ার কাছ থেকে ভারতের অস্ত্র ক্রয়ের পরিমাণ ছিল তার মোট ক্রয় পরিমাণের প্রায় 70 থেকে 75%। তবে বর্তমানে এটা নেমে এসেছে 27 থেকে 30%। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ডিলটি হওয়ার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারতের অন্যতম বড় সাপ্লায়ার হিসাবে উদীয়মান হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, এই ডিলের অধীনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 530টি এই ধরনের যে আর্মার ভেহিকেল রয়েছে সেটা ভারত ক্রয় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। 2 ধাপে এটা ডেলিভারি হবে। প্রথম ধাপে 300টি ক্রয় করা হবে, যার উল্লেখযোগ্য অংশ ভারতেই ফ্যাক্টরি তৈরি করে যুক্তরাষ্ট্র তৈরি করবে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে আর্মার ভেহিকেলটি দেখছেন এটি হলো সেই আর্মার ভেহিকেল স্ট্রাইকার, যেটা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এত বড় ডিল করে ভারত ক্রয় করতে যাচ্ছে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম দেশ হিসেবে ভারতেই কিন্তু এই প্রযুক্তি পাওয়ার পর তারা কারখানা স্থাপন করে তৈরি করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ভারতের কারখানা থেকেই তারা রপ্তানি করবে। যাই হোক, 8 হুইল্ডেড আর্মার ফাইটিং ভেহিকেলসটি কানাডিয়ান যে লেভ 3 রয়েছে তার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এই ধরনের আর্মার ভেহিকেল কমপক্ষে 4,500 তৈরি করেছে। বিপুল পরিমাণের অর্থ খরচ করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই আর্মার ভেহিকেলটি যে ক্রয় করছে সেটা সরাসরি চীনের সঙ্গে যুদ্ধ করার জন্য। বিশেষ করে লাদাখ এবং অরুণাচল প্রদেশের যে উঁচু পাহাড়ি এলাকা রয়েছে সেখানে যুদ্ধ করার জন্য ভারত এগুলো ক্রয় করছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেম কানাডা, তারা এটাকে ডিজাইনই করেছে কানাডার এবং যুক্তরাষ্ট্রের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে বিশেষ করে রকি মাউন্টেন সেখানে যুদ্ধ করার জন্য, এবং সেখানে সেগুলো সাকসেসফুলভাবে তার কার্যক্রমও দেখিয়েছে। এই জায়গায় ভারতের যে সকল উঁচু এলাকা রয়েছে, লাদাখের এলাকা, সেগুলোতে এগুলো যুদ্ধ করতে ক্যাপেবল। মাত্র 18 টন ওজনের এই যুদ্ধযানগুলো সেই এলাকায় পারফরমেন্সের জন্য খুবই ভালো এবং অলরেডি ভারত এই ধরনের 3-4টি তাদের দেশে এনে উঁচু এলাকায় তারা পরীক্ষাও করেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ভারতের সামরিক বাহিনীতে বর্তমানে ভারতের DRDর তৈরিকৃত যে অর্জুন ট্যাঙ্ক রয়েছে সেগুলো রয়েছে রাশিয়ার T-90, রয়েছে T-72 অজয়ের মতো ট্যাঙ্ক। এই সকল ট্যাঙ্কগুলো খুবই ভারী ট্যাঙ্ক, যার জন্য লাদাখের পাহাড়ি অঞ্চলে এগুলো যুদ্ধ করতে পারবে না। বিশেষ করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চীনের স্পেশাল ডিজাইনকৃত যে ZTQ-15 নামক যে হালকা ট্যাঙ্ক রয়েছে সেগুলো মোকাবেলা করার জন্য ভারতের হাতে তেমন কিছু ছিল না। আর এই সমস্যা মোকাবেলার জন্য ভারত দীর্ঘ সময় ধরে রাশিয়া থেকে আনা তাদের BMP-2 যে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল ছিল সেগুলো ব্যবহার করছে, যেগুলো স্ট্যান্ডার্ড ট্যাঙ্কের বিরুদ্ধে কার্যকর নয়। প্রায় 4 দশক পুরনো বা 40 বছর পুরনো রাশিয়ান যে BMP আর্মার ভেহিকেল রয়েছে সেগুলোর পরিবর্তে যুক্তরাষ্ট্রের এই আধুনিক স্ট্রাইকার সাজোয়া যানগুলো সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে বেশি কার্যকর হবে। স্ট্রাইকারে যে 105 মিলিমিটারের M68 নামক যে গান রয়েছে ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধে একাধিকবার রাশিয়ার যে T-70 ট্যাঙ্ক রয়েছে সেটাকে পরাস্ত করেছে। যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার আর্মার ফাইটিং ভেহিকেলগুলোতে আরও রয়েছে 50 মিলিমিটারের M2 ব্রাউনিং হেভি মেশিন গান। এছাড়াও রয়েছে MK-19 গ্রেনেড লঞ্চার,
লঞ্চার এবং এর সাথে সাথে আরও রয়েছে M20 মিডিয়াম মেশিন গান এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই যে আর্মার ভেহিকেলগুলো রয়েছে এগুলোতে জ্যাভলিন এন্টি ট্যাঙ্ক মিসাইলেও কিন্তু এগুলো সুসজ্জিত। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই আর্মার ভেহিকেলগুলো স্ট্রিঙ্গার যে ম্যানপেড সিস্টেম রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে সুসজ্জিত হয়ে এর পাশে কিন্তু এন্টি ট্যাঙ্ক মিসাইল যে জ্যাভলিন রয়েছে সেটা দিয়ে সুসজ্জিত। মজার ব্যাপার হলো যে এই আর্মার ভেহিকেলগুলোর রাডার সিস্টেমও সুসজ্জিত, যেটা একই সঙ্গে এন্টি পার্সোনাল এবং এয়ার ডিফেন্স সিস্টেম দুই রাডারে কাজ করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 4টি রাডারে এখানে সুসজ্জিত। দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা নিশ্চিত হওয়া গেছে অলরেডি যুক্তরাষ্ট্রের প্রশাসন ভারতের ভেতর কারখানায় স্থাপনের যে প্রাথমিক অনুমতি রয়েছে সেটা দিয়ে দিয়েছে। প্রযুক্তি হস্তান্তরের যে প্রাথমিক ধাপ সেটা শুরু হয়ে গেছে, যদিও এখানে কিছু জটিলতা এবং কিছু সংশয় রয়েছে। বিশেষ করে এই এপিসিগুলো পুরো প্যাকেজে ক্রয় করেছে ভারত, যেগুলোর পুরোটাই কিন্তু ভারতে তৈরি হওয়ার কথা। এখন এই এপিসির পুরো কাঠামো ইঞ্জিন সহ সকল কিছুই তৈরি হবে। তবে যে মিসাইলের কথা বলা হচ্ছে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সেটার প্রযুক্তি যুক্তরাষ্ট্র হস্তান্তর করবে কিনা সেটাই দেখার বিষয়। যদি জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্কের মিসাইলের প্রযুক্তি হস্তান্তর করে ভারতে, তার অধীনে এই চুক্তিটা হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই ভারতের জন্য এটা একটা বাম্পার ডিল। কারণ জ্যাভলিনের মতো একটি শক্তিশালী মিসাইলের প্রযুক্তি পাওয়া সহজ কথা নয়। কারণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিভিন্ন ট্যাঙ্ক এবং এপিসির বিরুদ্ধে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কি ধরনের পারফরমেন্স দেখিয়েছে সেটা পুরো বিশ্বের সাথে সাথে আমরা দেখেছি। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে সেটার উপর নজর থাকবে। তবে একটা জিনিস পরিষ্কার যে রাশিয়া থেকে সমরাস্ত্র ক্রয়ের একটা বড় যে ঝোঁক ছিল ভারতের, সেটা এখন যুক্তরাষ্ট্রের দিকে সম্পূর্ণভাবে ট্রান্সফার হতে যাচ্ছে। বর্তমান পৃথিবীর সব থেকে বড় অস্ত্র আমদানিকারক দেশ হলো ভারত। একেবারে নিশ্চিতভাবেই ভারতের এই বিশাল অস্ত্রের বাজার ধরার জন্য যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ, ভারতের সম্মতি, সকল কিছুই এই অঞ্চলের ভেতর যুক্তরাষ্ট্রের পেশি শক্তিকে ভারতের ব্যবহার করার হিসাবে আরও বেশি সুযোগ করে দেবে এবং তারা আরও বেশি ব্যবহার করবে। দেখুন অতি দ্রুত যদি বাংলাদেশের ভেতর অর্থনৈতিক স্ট্যাবিলিটি এবং পারিপার্শ্বিক অবস্থার স্ট্যাবিলিটি তৈরি না হয়, নিশ্চিতভাবেই ভারতের মতো দেশের সুযোগ নেবে। আমাদের বিনিয়োগ অলরেডি চলে গেছে, নতুন বিনিয়োগ আসছে না। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রও কিন্তু সহযোগিতা করতে চাইবে ভারতকে এখানে বিনিয়োগ পাওয়ার জন্য, যেখানে সরাসরি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। দেখুন মুখের চাপার জোরে বা অনেকে অনেক কিছু বলতে পারে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাওয়ালা, বাংলাদেশ যিনি রান করছেন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশি, তার যোগ্যতা বেশি। হতে পারে সকল কিছু ঠিক আছে, তবে বাস্তবতাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারত একটি বড় বাজার এবং তাদের পেশি শক্তিতে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেমন প্রযুক্তি আদায় করে নিচ্ছে, তার ধারের কাছেও কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। যে সম্পর্কের কথাটা বলা হচ্ছে, যে যোগ্যতার কথাটা বলা হচ্ছে, সেই সম্পর্ক এবং সেই যোগ্যতা ব্যবহার করে আমরা বাংলাদেশ কি পেয়েছি তার একটা দুইটা উদাহরণ শুধু আমাকে দিন, যে এই জিনিসগুলো আমরা পেয়েছি। অর্থনৈতিক সহযোগিতা কি আমরা পেয়েছি? আমাদের প্রথম দিকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র ডিসেম্বরের মধ্যে $7 বিলিয়ন আমাদের দেবে, $7 মিলিয়ন কি আমরা পেয়েছি? প্রযুক্তির কথা বাদ দিলাম, এই ধরনের প্রযুক্তি হস্তান্তর বা যুক্তরাষ্ট্রের আধুনিক সমরাস্ত্রের কথা বাদই দিলাম, অর্থনৈতিক সহযোগিতাটাও কি আমরা পেয়েছি? সুতরাং ব্যক্তির স্বার্থে কেউ কেউ হতে পারে যে অনেক কিছু পেয়েছেন, তবে দেশের স্বার্থে তাদের কাছ থেকে আমরা কিছুই পাইনি। এটা আমাদের জন্য বড় শিক্ষা, ওয়েক আপ কল। আমাদের ভবিষ্যতের আঞ্চলিক পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে সেটা মোকাবেলার জন্য নতুনভাবে প্রস্তুতি নিতে হবে এবং এক্ষেত্রে কূটনীতিক কৌশল তৈরি করা ছাড়া আর দ্বিতীয় উপায় নেই, কারণ রাতারাতি সামরিক শক্তি বৃদ্ধি করা সম্ভব নয়। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তোমরা আজকের মতো বিদায়ী, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।